এখন যেটা সবার মনে প্রশ্ন যে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হবে। আমরা জানি একটা বিষয় দেখবেন যে বর্তমানে সরকারি হিসাব মতে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 28 লাখ, কিন্তু যদি আপনি প্রিন্সিপাল হন কলেজের প্রতিষ্ঠানে তাহলে আপনার মূল বেতন হচ্ছে 50,000, বাড়ি ভাড়া 1,000 এবং দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে থাকতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মানে হচ্ছে ডিগ্রি পাস, 3 বছর মেয়াদি ডিগ্রি পাস যারা করবেন। এছাড়াও দেখেন প্রভাষক, হাদিস বা কামিল, এখানেও দেখেন একই কন্ডিশন। প্রিয় 19তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম হোসেন আজকে উপস্থিত হয়েছি 19তম শিক্ষক নিবন্ধনকে কেন্দ্র করে কলেজ পর্যায়ের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আপনারা দেখতেই পারতেছেন যে এক তথ্য ভুল মানেই আবেদন বাতিল। অর্থাৎ নিবন্ধনের 3টি পর্যায় আছে, স্কুল 2 এবং কলেজ পর্যায়ে। তো এই কলেজ পর্যায়ের বেশ কিছু পার্থক্য আছে অন্যান্য পর্যায় থেকে, এবং এখানে যদি সামান্য একটু তথ্য আপনি যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভাতে দেখেছি যে কলেজের ভাইভা দিতে গিয়ে অনেককেই কিন্তু বের করে দিয়েছে এবং অনেকেই চূড়ান্ত সুপারিশ হতে পারবেন না। কি কারণে হইতে পারবেন না, অবশ্যই এখানে কিছু তথ্য এখানে আপনাদের জানতেই হবে। তো সেই সমস্ত তথ্য নিয়েই মূলত আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন। তো আজকে দেখেন আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে কলেজ পর্যায়ে। তো শুরুতেই যে কথাটি বলবো সেটা হচ্ছে আসলে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা কি। আমরা জানি যে বাংলাদেশে 2 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা হলো কি, একটা প্রতিষ্ঠান হচ্ছে সরকারি এবং আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে এমপিও ভুক্ত। এই যে এমপিও ভুক্ত প্রতিষ্ঠান এটাও সরকারির মতোই, তবে সরকারি প্রতিষ্ঠানে যেরকম সমস্ত সুযোগ সুবিধা তারা পেয়ে থাকেন, কিন্তু এখানে দেখা যায় যে যারা এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হন তারা সকল সুযোগ সুবিধা পান না। হয়তো বেতন স্কেল সরকারিদের মতোই, তবে সুযোগ সুবিধার দিক থেকে তারা অনেক দূর পিছিয়ে থাকেন। তো এটাই হচ্ছে কি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। তো এই এমপিভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটাই হচ্ছে মূলত শিক্ষক নিবন্ধন। এরপর যদি বলি যে আসলে কোন প্রতিষ্ঠান নাই, আমরা জানি যে এনটিআরসি কর্তৃপক্ষ যেটি আছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ, তারাই মূলত এই পরীক্ষাটি নিয়ে থাকেন এবং তারাই এখান থেকে চূড়ান্ত সুপারিশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন। এরপর যে জিনিসটা দেখবো যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসলে কেন দিবেন। একটা বিষয় দেখবেন যে বর্তমানে সরকারি হিসাব মতে বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 28 লাখ, কিন্তু আমরা যদি ওয়ার্ল্ড ব্যাংক বা আইএমএফ বা বিশ্ব ব্যাংক, মানে যেটা আর কি বললাম যে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এদের যদি পরিসংখ্যান খেয়াল করি এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে দেশের অভ্যন্তরে তাদের গবেষণা যদি আমরা খেয়াল করি তাহলে এই সংখ্যাটা প্রায় 40 লাখ প্লাস। কিন্তু পাশাপাশি আবার বয়স বাড়িয়েছে, 32 করেছে চাকরিতে প্রবেশের। তো সেক্ষেত্রে দেখা যায় যে সবারই যে সরকারি চাকরি হবে বিষয়টা কিন্তু তা না। তো এজন্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা অবশ্যই অনেকের জন্য যাদের একদম অন্যান্য চাকরি পরীক্ষায় প্রবেশ করার মতো, যাদের ওই ধরনের কি নাই, পড়াশোনার দিক থেকে হয়তো এগিয়ে নেই, অথবা তার পক্ষে হয়তো সম্ভব না, অথবা অনেকবার ট্রাই করেছেন কিন্তু হয়নি, তাদের অন্তত শেষ ভরসা হিসাবে শিক্ষক নিবন্ধনটা কাজ করে থাকে। তো এজন্যই আসলে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা দিতে হবে আপনাদেরকে। পাশাপাশি অনেকেরই স্বপ্ন থাকে যে না, আমি আপাতত একটা চাকরি নিশ্চিত করে এরপর হচ্ছে আমি কি পরবর্তী সময়ে অন্যান্য চাকরির দিকে আমি ঝুঁকে যাব, তারাও কিন্তু এই চাকরি পরীক্ষাটি আপনারা দিতে পারেন। এরপর দেখেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কারা দিতে পারবেন। এই যে কারা দিতে পারবেন, যেহেতু আজকে কলেজ পর্যায়ে, এই যে কারা দিতে পারবেন এই জায়গাটাতেই অনেকেই আবেদন করা সত্ত্বেও ভাইভা বোর্ড থেকে তাকে বের করে দেওয়া হয়, পাশাপাশি তাকে কিন্তু ভাইভাতে ফেল করানো হয়, পাশাপাশি সে যদি ভাইভাতে পাশও করে যায় কোনো কারণে, এরপরও কি চূড়ান্ত সুপারিশ কিন্তু সে হতে পারে না। কেন হতে পারে না, কি কারণ রয়েছে সেটাই আমরা আজকে দেখব। এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসলে যোগ্যতাটা কি, আসলে যোগ্যতার যে বিষয়টা এখানে বড় করে যোগ্যতাটাকে কিন্তু তুলে ধরা হয়েছে, একটু খেয়াল করবেন। শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাটা কি, এই যে কলেজ পর্যায়ে কি কি যোগ্যতা লাগবে, এই যোগ্যতা নিয়েই কিন্তু আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। অনেকেই হয়তো জানেন না যে কলেজ পর্যায়ে আসলে এক্সট্রা কি কি যোগ্যতা দরকার আছে, গুলিয়ে ফেলেন, স্কুল পর্যায়ের সাথে গুলিয়ে ফেলেন। তো এই বিষয়টা আজকে আমরা ক্লিয়ার জানতে পারবো। তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার পরীক্ষা পদ্ধতি আমরা সকলেই জানি যে শুরুতেই কি হবে, এমসিকিউ হবে, এরপর হচ্ছে কি রিটেন হবে এবং সর্বশেষ হচ্ছে ভাইভা হবে। এই 3টা পর্যায়ে কি হয়, এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হয়ে থাকে। নিয়োগ প্রক্রিয়াটা এই 3টা পর্যায়ের মাধ্যমে হয়ে থাকে এবং সর্বশেষ যেটি হয় সেটি হচ্ছে কি চূড়ান্ত
যেটা গণবিজ্ঞপ্তি, সেই গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু চূড়ান্ত নিয়োগটা আসে। তবে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এই 3 ধরনের, এমসিকিউ, রিটেন এবং ভাইভা। এটা কলেজ পর্যায়ে হয়ে থাকবে। সিলেবাসটা আসলে কেমন হবে? সিলেবাস হচ্ছে কি সচরাচর অন্যান্য চাকরি পরীক্ষা যেরকম সিলেবাস হয়ে থাকে এটাতেও ঠিক সেরকমই সিলেবাস হয়, তবে এখানে সিলেবাসটা একটু সংক্ষিপ্ত অন্যান্য চাকরি পরীক্ষার থেকে। পাশাপাশি এখানে বেশ কিছু টপিক আছে যেগুলো যদি আপনি বাছাই করে যদি পড়াশোনা করেন তাহলে এখানে সহজেই কিন্তু আপনি প্রিলিতে উত্তীর্ণ হতে পারেন। আর লিখিতের বিষয়টা হচ্ছে যার যার যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর লিখিত পরীক্ষাটি হয়ে থাকে। এটা হচ্ছে সাবজেক্টের উপর নির্ভর করে। তো শুরুতেই দেখবো যে আসলে এর যে পদ্ধতি আমরা দেখলাম যে প্রিলিটা হবে 100 নম্বরের আপনাদের কলেজ পর্যায়ে, আমি কিন্তু আজকে কথা বলতেছি কলেজ পর্যায়ে নিয়ে। লিখিত হবে 100 নম্বরের, আপনি যে সাবজেক্টের উপর অনার্স করেছেন, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ওই সাবজেক্টের উপর ওই টপিকগুলোর উপরে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষাটি হবে। এবং সর্বশেষ ভাইভা হবে 20 নম্বরের। তো এখানে দেখা যায় 12 নম্বর থাকবে আপনাদের রেজাল্টের উপর, 8 নম্বর থাকবে আপনাকে যে প্রশ্ন করবে আপনার পোশাক পরিচ্ছদ অন্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলোর উপরে থাকবে 8 নম্বর। এরপর যদি আমরা খেয়াল করি যে আসলে প্রিলির যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর কি টাইপের হয়ে থাকে, কোন কোন সাবজেক্ট থেকে হয় এবং কতগুলো করে প্রশ্ন থাকে, এটা যদি আমরা খেয়াল করি তো শুরুতেই দেখেন যে কলেজ পর্যায়ে বাংলাতে প্রশ্ন থাকবে 25। এখন এখানে কিন্তু 25টা থাকতেও পারে, একটু কম থাকতে পারে, একটু বেশি থাকতে পারে, অন্যান্য সাবজেক্টের সাথে মার্চ করে এখানে প্রশ্নগুলো হয়ে থাকে। ইংরেজিতেও দেখেন 25টার মতো প্রশ্ন থাকে, গণিতেও 25, সাধারণ জ্ঞানেও 25, এই টোটাল হচ্ছে 100টি প্রশ্ন থাকে। এখন আমাদের টার্গেট মার্কস কত? আমরা অনেকেই জানি যে নিবন্ধনে 40% মানে 40% মার্কস পাইলেই সে কি হয়ে যায়, উত্তীর্ণ হতে পারে। কিন্তু এই 40-এর আশা করে বসে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এখানে আপনাদের কমপক্ষে প্রস্তুতিটা এমন হওয়া চাই যে প্রত্যেকটা সাবজেক্টে যেন গড়ে আপনার 20 নাম্বার যেন টার্গেট থাকে, অন্ততপক্ষে 80+ মার্কস, এটা আপনারা যেন পান। এতে করে লাভটা কি, যখন আপনার টার্গেট থাকবে যে আমি নিবন্ধনে 40 পাইলেও পাস, এরপরও আমি 80+ মার্কস আমি তুলবো, তাহলে আপনার সুবিধাটা কি হচ্ছে, অন্যান্য চাকরি পরীক্ষা যখন দিতে যাবেন তখন কিন্তু অনেকখানি প্রস্তুতি এখানে আপনার হয়ে গেল, একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যাচ্ছে। তো এই টার্গেট নিয়ে আপনারা পড়াশোনাটা করবেন। এখন যদি আমরা দেখি যে কলেজ পর্যায়ে আসলে কি কি সুযোগ সুবিধাগুলো আছে সেই বিষয়গুলো আমাদের জানাটা দরকার। অনেকেই হয়তোবা আপনারা জানেন না যারা প্রথমবারের মতো পরীক্ষা দিবেন। খেয়াল করেন কলেজ পর্যায়ে কিন্তু এখানে বেতন রাখা হয়েছে, মূল বেতন হচ্ছে 22,000 টাকা। এবং এটাকে যদি আমরা গ্রেডের সাথে তুলনা করি তাহলে এটা হচ্ছে নবম গ্রেডের যে বেসিক স্কেল আছে সেই স্কেল অনুযায়ী। যদিও এখানে নবম গ্রেডের যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো সেগুলো কিন্তু এখানে পাবেন না। যেমন নবম গ্রেডে যারা চাকরি করেন সরকারি চাকরি, তাদের বেতন মোটামুটি 35 থেকে 36,000 চলে আসে শুরুতেই। তো এখানে কিন্তু এত পাবেন না, আপনি মূল বেতনটাই পাবেন 22,000, সাথে আপনার বাড়ি ভাড়া যুক্ত হবে 1,000, চিকিৎসা ভাতা 500 এবং সর্বমোট হচ্ছে 23,500 টাকা। এটা আপনি শুরুতেই পেয়ে যাবেন। যদি নতুন কোনো বেতন স্কেল দেয় সেক্ষেত্রে তো বেতন আরো বাড়বে। এরপর যদি আমরা খেয়াল করি পরবর্তী যে বিষয়গুলো আছে সেটা দেখেন যে 10 বছর পর, অর্থাৎ আপনি প্রভাষক হিসাবে কলেজে নিয়োগ পাওয়ার ঠিক 10 বছর পর আপনার কি হবে, পদোন্নতি হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যদি আপনি হন তখন আপনার মূল বেতন হয়ে যাবে কিন্তু 35,000, সাথে বাড়ি ভাড়া 1,000, চিকিৎসা ভাতা 500, এই টোটাল হচ্ছে 36,500 টাকা। এটা হচ্ছে কি ঠিক 10 বছর পর। আবার যখন যদি নতুন বেতন স্কেল আসে তো দেখা যাবে যে এখানে প্রায় 40 থেকে 45,000 টাকা কিন্তু চলে আসবে নতুন বেতন স্কেল আসলেই। এরপর দেখেন, এরপর আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি সমস্ত যে বিষয়গুলো আছে এগুলো যদি পূরণ করতে সক্ষম হন তাহলে আপনি প্রিন্সিপাল হতে পারবেন। যদি আপনি প্রিন্সিপাল হন কলেজের প্রতিষ্ঠানে তাহলে আপনার মূল বেতন হচ্ছে 50,000, বাড়ি ভাড়া 1,000, চিকিৎসা ভাতা 500, এই হলো 51,500 টাকা। তো নতুন বেতন স্কেল যদি দেয় সেক্ষেত্রে দেখেন যে আপনার বেতনটি আসলে কোন পর্যায়ে যাবে। তার মানে দেখেন কলেজ পর্যায়ে আপনি একটা কলেজের প্রিন্সিপাল যদি হতে পারেন তাহলে অবশ্যই সেটা কি আপনার মানে ওই এলাকায় সবথেকে সম্মানিত ব্যক্তি কিন্তু আপনি হবেন। একজন কলেজের প্রভাষক, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাই না? এরপর আস্তে আস্তে আপনি প্রিন্সিপাল হতে পারবেন। মানে এখানে কিন্তু আপনার জন্য পথটা খোলা আছে, একদম উন্মুক্ত একটা বিষয়। এরপর যদি আমরা দেখি এছাড়া আর কি কি আছে, এই যে আমরা তো এতক্ষণ বেতন স্কেল দেখলাম, এর সাথে কলেজ পর্যায়ে আর কি কি সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা এখন দেখব। এখানে দেখেন যে উপরের যে 3 ক্যাটাগরি যারা আছেন, প্রভাষক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পাশাপাশি যারা প্রিন্সিপাল, সবাই কি পাবেন 25% করে দুইটা উৎসব ভাতা পাবেন। 25%, অর্থাৎ আপনার যদি লেকচারার যদি আমরা ধরি 22,000 টাকা, 25% কত হয়, প্রায় 5,500 টাকা। 5,500 টাকা দুইটাই উৎসব ভাতা পাবেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা।
তার মানে আপনি এখানে কত পাচ্ছেন, 11,000 টাকা কিন্তু অতিরিক্ত পাচ্ছেন বছরে, 11,000 টাকা। এরপর দেখেন মূল বেতন বা বেসিক বেতনের 20% হচ্ছে বৈশাখী ভাতা, 22,000 টাকার 20% হচ্ছে কত হয়, একটু হিসাব করে দেখেন, 4,400 টাকা আপনি পাচ্ছেন কি বৈশাখী ভাতা বছরে। এছাড়াও দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের 5% কি দিবে আপনাকে, একটা অতিরিক্ত একটা বেতন দিবে 5%। অর্থাৎ শুধু এটা জুলাই মাসে হয়, প্রত্যেক বছরে শুধু জুলাই মাসে যেহেতু নতুন বাজেট আসে এজন্য আপনার বেসিকের উপর একটু বেশি দিয়ে থাকেন। তো 5%, 22,000 টাকার 5% কত হয়, এখানে দেখেন 1100 টাকা। তাহলে দেখেন তাহলে বছরে আপনি অতিরিক্ত কত টাকা পাচ্ছেন একটু যদি হিসাব করেন, তাহলে দেখেন প্রায় 16,500 টাকা আপনি বছরে অতিরিক্ত এটা আপনি পাবেন, উৎসব ভাতা এবং অন্যান্য সবকিছু মিলিয়ে এটা আপনি পাচ্ছেন। এরপর যদি আমরা খেয়াল করি যে এছাড়াও দেখেন যে বাংলাদেশের বেশ কিছু যে স্কুল কলেজ বা মাদ্রাসা যেগুলো আছে কলেজ লেভেলের, তাদের কিন্তু নিজস্ব ফান্ড থাকে, অনেকে এই শিক্ষার্থীদের কাছ থেকে বেতন ভাতা আদায় করেন এবং অন্যান্য ইনকাম তাদের থাকে। তো সেখান থেকে শিক্ষকদের জন্য একটা ফান্ড থাকে, এখান থেকেও কিন্তু আপনি দেখা যায় যে বছরের 2টা ঈদের সময় বা যে কোনো একটা সময় বা যে কোনো উৎসবে এখান থেকে কিন্তু আপনি এক্সট্রা কিছু ইনকাম করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে দেখেন এই যে উপরের যারা 3 ক্যাটাগরি যারা আছেন তারা সকলে কিন্তু প্রতি বছর ইনক্রিমেন্ট পাবেন, এটা প্রতি বছর একবার হবে, প্রতি বছর বাড়বে কত পার্সেন্ট, 5% ইনক্রিমেন্ট। অর্থাৎ দেখেন আপনি এখানে পাচ্ছেন 22,000 টাকা, এক বছর পর আপনার বেসিকটা কতটুকু হবে, এই যে 22,000 টাকার 5% কত হয়, 1100 টাকা। দেখেন 1100 টাকা কিন্তু আপনার বেড়ে গেল, তার মানে এখন বেতনটা কত হচ্ছে, 23,100 টাকা হচ্ছে। পরবর্তী বছর এটা হচ্ছে মূল, এর সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা 1,500 এখানে যোগ হবে, পাশাপাশি পরবর্তী বছর আবার 23,500 টাকার 5% কত হয় সেটা আবার এখানে অ্যাড হবে সাথে, এভাবে কিন্তু বাড়তেই থাকবে আপনার বেতনটা, একটা সময় গিয়ে আস্তে আস্তে প্রত্যেক বছর বাড়বে। পাশাপাশি দেখেন উপরে যে সুবিধাগুলো এগুলো তো পাচ্ছেনই, এবং কলেজ লেভেলে একটা সুবিধা হচ্ছে যে এখানে অনেক সাবজেক্ট রয়েছে যেখানে কিন্তু আপনি আপনি এখান থেকে স্টুডেন্ট পড়িয়ে আপনার কলেজে স্টুডেন্ট পড়িয়ে কিন্তু বাড়তি ইনকাম করার একটা সুযোগ কিন্তু এখানে আছে। তাহলে দেখেন কলেজের শিক্ষক মানেই কি, মানে নিবন্ধন, অনেকেই মনে করে থাকেন যে নিবন্ধন এটা বেতন কম, বেসরকারি প্রতিষ্ঠান এমপিভুক্ত প্রতিষ্ঠান এখানে ভবিষ্যৎ নাই। কিন্তু ভাই আপনি যদি ওইভাবে নিজেকে প্রস্তুত করে ওইভাবে ওই জায়গাটাতে নিয়ে যেতে পারেন, অবশ্যই এখান থেকে আপনি প্রচুর ইনকাম করতে পারবেন যদি আপনার সেই মন মানসিকতা সেই আত্মবিশ্বাসটুকু যদি থাকে। যেমন আপনি কলেজ লেভেলে লিখিত পরীক্ষা যদি আপনি ফার্স্ট হন বা 1 থেকে 10-এর মধ্যে সিরিয়ালে থাকেন, তার মানে আপনি বাংলাদেশের যে প্রতিষ্ঠানে আপনি চয়েস দিবেন, হতে পারে রাজধানী শহরে, হতে পারে জেলা শহরে, হতে পারে উপজেলা শহরে, হতে পারে বিভাগীয় পর্যায়ে, যে প্রতিষ্ঠানে আপনি চয়েস দিবেন দেখবেন যে ওগুলোর মধ্যে থেকে আপনি কিন্তু ভালো প্রতিষ্ঠানে যেতে পারবেন। তো একটা ভালো প্রতিষ্ঠানের লেকচারার হওয়া মানে কি, আপনি বুঝতে পারতেছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার আপনি একটা ভালো পরিবেশ পাচ্ছেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম একটা ভালো পরিবেশ পাচ্ছে, পাশাপাশি আপনার কিন্তু এক্সট্রা ইনকামের একটা ব্যবস্থা কিন্তু হয়ে যাবে সেখান থেকেই। তো অবশ্যই নিবন্ধনের কলেজের যে চাকরি, এই চাকরিটা আমি মনে করি যারা নিজ এলাকায় থেকে করতে চান বা যাদের দেখা যায় যে পড়াশোনার খুবই কম সময় রয়েছে, বেশি পড়াশোনা করার মতো সেরকম অ্যাবিলিটি তাদের নাই, আর্থিকভাবেও নাই, পাশাপাশি মানসিকভাবেও নাই, মেধার দিক থেকেও হয়তোবা সেভাবে সে পিছিয়ে রয়েছে, তো তাদের জন্য কি তারা কিন্তু চাইলেই একটু চেষ্টা করলেই আপনি সহজেই কিন্তু এই চাকরিটা পেতে পারেন। তবে এটা কিন্তু দিন দিন আরো বেশি প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে। পরীক্ষার সার্কুলার, এখন যেটা সবার মনে প্রশ্ন যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে হবে। আমরা জানি যে এই যে 29 মে, অর্থাৎ এই যে 29-5 তারিখে আপনাদের ভাইভা শেষ হয়ে যাবে এবং 31-5 তারিখে যারা ভাইভায় অংশগ্রহণ করতে পারেননি তাদের ভাইভা 31-5 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমরা যেটা আশা করতেছি যে জুন মাসের মাঝামাঝি সময় বা শেষের দিকে যে কোনো একটা সময় কিন্তু আপনাদের ষষ্ঠ মানে রেজাল্ট হয়ে যাবে। রেজাল্ট হয়ে গেলে জুলাই মাসে বা জুন মাসের শেষে অথবা জুলাই মাসের দিকে গণবিজ্ঞপ্তি চলে আসবে। কেন আসবে? যেহেতু এত সংখ্যক শিক্ষকদের পদ কি রয়েছে, এখন শূন্য রয়েছে, তো খুব দ্রুততার সময়ে তারা চাচ্ছে যে এই শূন্য পদগুলোকে পূরণ করার জন্য। তো জুলাই মাসের দিকে যদি গণবিজ্ঞপ্তি চলে আসে, আশা করা যাচ্ছে জুলাই মাসের মাঝামাঝি বা শেষের দিকে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার আসতে পারে, বা তার আগেও আসতে পারে বা তার পরেও আসতে পারে, তবে খুব দ্রুতই কিন্তু আপনাদের নিবন্ধন সার্কুলার চলে আসবে। তো এজন্যই আপনাদেরকে কিন্তু বসে থাকলে হবে না যে আমি 40-এ তো পাস, দেখি কি হয় না হয়। আমরা জানি যে 18তম শিক্ষক নিবন্ধনে দেখেন প্রায় 13 লাখ প্রায় 14 লাখের মতো কিন্তু প্রিলিতে অংশগ্রহণ করেছিল, 18 লাখের প্লাস কিন্তু আবেদন করেছে, পরীক্ষা অংশগ্রহণ করেছে প্রায় 14 লাখ, ফেল করেছে 8 লাখে, 8.5 লাখের মতো, পাস করেছে মাত্র কত 4.5 লাখের মতো পাস করেছে। তার মানে দেখেন 40-এই কিন্তু দেখেন যদিও 40 তারপরও দেখেন এখানে পাস করাটা কিন্তু অত্যন্ত কঠিন যদি আপনি না পড়েন।
এখন দেখেন এই যে প্রভাষক পদে শিক্ষা প্রতিষ্ঠান, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগ দেয়া হবে একটু দেখেন। ফাজিল মাদ্রাসা যেখানে আছে ক্লাস 1 থেকে শুরু করে একদম ডিগ্রি একদম ফাইনাল ইয়ার পর্যন্ত। কামিল মাদ্রাসা যেখানে ক্লাস 1 থেকে শুরু করে একদম কোথায় পর্যন্ত আছে, মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত। এছাড়া মাধ্যমিক, কারিগরি এবং ভোকেশনাল ইনস্টিটিউট, দাখিল ভোকেশনাল মাদ্রাসা যেগুলো, এগুলোতেও হতে পারে। পাশাপাশি এরপর দেখেন যে উচ্চ মাধ্যমিক, ব্যবসা ব্যবস্থাপনা কলেজ ইনস্টিটিউট, কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট, আর্ট কলেজ, এই সকল প্রতিষ্ঠানে কিন্তু আপনি খুব সহজেই নিয়োগ পেতে পারেন। এই সমস্ত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক যে কলেজগুলো আছে এগুলোতে কিন্তু আপনার কিন্তু নিয়োগ হবে, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এছাড়াও দেখেন তো যারা আগে থেকেই সার্কুলারের আশায় বসে না থেকেই আগে থেকেই যারা প্রিলির জন্য প্রস্তুতি নিতে চান, নিবন্ধনে প্রিলির জন্য প্রস্তুতি নিতে চান, তারা চাইলেই আমাদের যে এই যে মহা আয়োজনটি রয়েছে শিক্ষক নিবন্ধন প্রিলি স্পেশাল লাইভ ব্যাচ 22, এর আগে কিন্তু আমাদের 21টি ব্যাচ কিন্তু আমাদের রানিং রয়েছে, চলমান আছে। তো খেয়াল করে দেখেন 21টা ব্যাচে 500 স্টুডেন্ট হলেও প্রায় কত হচ্ছে 11,000 কিন্তু তারা কিন্তু এগিয়ে আছে আপনার থেকে, আপনি কিন্তু সেই 11,000 থেকে পিছিয়ে আছেন। তো অবশ্যই আপনারা এখানে যুক্ত হতে পারেন। এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমরা অনেকেই অনেকের দ্বারা উদ্বুদ্ধ হয়ে অন্যকে দেখে অন্যকে অনুকরণ করে বা না জেনে আমরা কলেজে আবেদন করি, শেষ পর্যন্ত চাকরিটা হয় না, আমরা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যাই। যেমন অনেকে স্কুল 2 কলেজ 3টাতে আবেদন করেন কিন্তু পরীক্ষা দেওয়া যায় 2টাতে, কারণ স্কুল 2 এবং স্কুল 2টা একই দিনে পরীক্ষা হয়। তো দেখা যায় যে অনেকেরই স্বপ্ন হচ্ছে যে আমি স্কুলে পরীক্ষা দিব না, কলেজে দিব, কিন্তু আপনার হয়তো যোগ্যতা আছে কিনা, এই যোগ্যতা না থাকার কারণে আপনার স্বপ্নটা কিন্তু ভেস্তে যাচ্ছে, আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, পরবর্তীতে পরীক্ষা দেওয়ার কিন্তু সেই মন মানসিকতা আপনার থাকতেছে না। তো এগুলো জানতে হবে। শুরুতেই দেখেন যে গ্রন্থাগার প্রভাষক, দেখেন গ্রন্থাগার এবং তত্ত্ববিজ্ঞানে যারা পড়াশোনা করেছেন তাদের কোথায় নিয়োগ দেওয়া হবে, দেখেন স্নাতক পাস কলেজগুলোতে, যেগুলোতে ডিগ্রি কলেজ, সহজ কথা হচ্ছে ডিগ্রি কলেজ, দেখেন 1100 থেকে 1500, অর্থাৎ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে একদম ডিগ্রি ফাইনাল ইয়ার পর্যন্ত। কি করতে হবে, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানে অনার্স সহ 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান। খেয়াল করেন অনেকেই অনার্স পাস করে আবেদন করতে যান বা আবেদনও করতে পারেন, ডিগ্রি পাস করে আপনারা অনেকেই কলেজে আবেদন করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ভাইভা থেকে বের করে দিবে, অথবা আপনাকে ভাইভাতে ফেল করে দিবে, অথবা আপনি চূড়ান্ত সুপারিশে নিয়োগপ্রাপ্ত হবেন না অনেক ভালো নম্বর পাওয়া সত্ত্বেও। তার মানে দেখেন এখানে কি কি যোগ্যতা দরকার, এটাই হচ্ছে মূল কথা। অবশ্যই কি থাকতে হবে, অনার্স থাকতে হবে এবং 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে থাকতে হবে, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মানে হচ্ছে ডিগ্রি পাস, 3 বছর মেয়াদি ডিগ্রি পাস যারা করবেন, ডিগ্রি পাস যদি করেন এর সাথে সাথে আপনাকে স্নাতকোত্তর লাগবে। তার মানে যারা 4 বছর মেয়াদি অনার্স করবেন সাথে 1 বছর মেয়াদি মাস্টার্স অবশ্যই লাগবে। পাশাপাশি যারা 3 বছর মেয়াদি ডিগ্রি করবেন তাদের 2 বছর মেয়াদি কি লাগবে, মাস্টার্স ডিগ্রি লাগবে। বিষয়টি কি বুঝতে পেরেছেন? এছাড়াও দেখেন একটার বেশি 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ আপনার এসএসসি, ইন্টার, এরপর হচ্ছে অনার্স বা ডিগ্রি এবং মাস্টার্স, এই যে 4টা পর্যায় রয়েছে, এই 4টা পর্যায়ের কোনো একটাতে, সর্বোচ্চ একটাতে আপনি 3rd গ্রেড পেতে পারেন। অর্থাৎ জিপিএ 5 যদি হিসাব করি, জিপিএ 4 যদি হিসাব করি, দেখেন 2.24 এর নিচে যারা, 25 এর নিচে যারা পাবেন, হ্যাঁ তারা হচ্ছেন কি 3rd গ্রেডে চলে যাবেন। এছাড়া 5 স্কেলে যদি আমরা খেয়াল করি, এভাবে হিসাব করে দেখেন যে কোনো একটাতে 3rd গ্রেড চলবে, এছাড়া একটার বেশি গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে ভালো করে আবারও বুঝেন, 4 বছর মেয়াদি অনার্স সাথে 1 বছর মেয়াদি মাস্টার্স, অথবা 3 বছর মেয়াদি যদি ডিগ্রি থাকেন সাথে কি লাগবে, অবশ্যই 2 বছর মেয়াদি মাস্টার্স অবশ্যই লাগবে। ঠিক আছে, এখানে বলেছে অনার্স সহ কিন্তু বলেছে। এরপর যদি খেয়াল করি, এই যে দেখেন মাদ্রাসার জন্য গ্রন্থাগার এবং তথ্যবিজ্ঞান, দেখেন যারা মাদ্রাসার হবেন, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, এখানেও দেখেন একই ধরনের। তবে এখানে একটা কন্ডিশন আছে, যারা মাদ্রাসার গ্রন্থাগার টিচার হবেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে মাদ্রাসাগুলো আছে, এখান থেকে কামিল এবং গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা লাগবে, কামিল পাস লাগবে, ফাজিল কামিল পাস লাগবে, মানে আপনি মাস্টার্সও করছেন পাশাপাশি আবার গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা লাগবে। তাহলে এখানে কারা পারবেন, এখানে কিন্তু জেনারেল যারা আছেন তারা পারবেন না, যারা কামিল পাস করছেন পাশাপাশি ডিপ্লোমা যারা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখেন সামগ্রিকভাবে প্রভাষক কি কি বিষয় আছে, বাংলা, ইংরেজি, অর্থনীতি, বিজ্ঞান। এরপর দেখেন ইতিহাস, ইসলামী ইতিহাস, সংস্কৃতি, দর্শন, সমাজবিজ্ঞান, সমাজকল্যাণ, সমাজকর্ম, মনোবিজ্ঞান, সংস্কৃত,
পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, পরিসংখ্যান, মৃত্তিকা বিজ্ঞান। এরপর দেখেন ব্যবস্থাপনা, গ্রন্থাগার, তথ্যবিজ্ঞান, ইসলাম শিক্ষা, পালি, হিসাব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি। এই যে আমি 26টা সাবজেক্টের কথা বললাম, যারা এই 26টি সাবজেক্টে পড়াশোনা করেছেন তাদের একসাথে কিন্তু আমি কন্ডিশনগুলো বলতেছি। এনারা নিয়োগ পাবেন কোথায়? এনারা নিয়োগ পাবেন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, উচ্চ মাধ্যমিক কলেজ অর্থাৎ যেটা শুধু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড, শুধু ইন্টারমিডিয়েট কলেজ যেগুলো, স্নাতক কলেজ যেগুলো, ডিগ্রি কলেজ যেগুলো আছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ডিগ্রি ফাইনাল ইয়ার পর্যন্ত, আলিম মাদ্রাসা যেটা আছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী, ফাজিল মাদ্রাসা প্রথম থেকে ফাজিল শ্রেণী, কামিল মাদ্রাসা প্রথম থেকে কামিল শ্রেণী, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাবেন। এই 26টা সাবজেক্টে যারা পড়াশোনা করেছেন তারা স্কুল এবং কলেজ দুটাতেই নিয়োগ পেতে পারবেন, সমস্যা নেই। মানে কি, কলেজ এবং মাদ্রাসা, মাদ্রাসা যেটা কলেজ আছে এবং জেনারেল কলেজ, দুইটা প্রতিষ্ঠানে আপনারা নিয়োগ পেতে পারবেন, সমস্যা নেই। শর্তটা কি? স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকে সংশ্লিষ্ট বিষয় সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর, ভালো করে খেয়াল রাখবেন, স্নাতক মানে হচ্ছে 3 বছর মেয়াদী ডিগ্রি। যারা 3 বছর মেয়াদী ডিগ্রি করেছেন তাদের অবশ্যই 2 বছর মেয়াদী মাস্টার্স লাগবে। তার মানে আপনি শুধু ডিগ্রি পাশে কলেজে আবেদন করতে পারবেন না। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি। অথবা এখানে একটা শর্ত আছে যে যদি অনার্স, এই সাবজেক্ট কিন্তু একটু আলাদা আছে, খেয়াল করেন যে এখানে যারা 4 বছর মেয়াদি কি করবেন, অনার্স করবেন, 4 বছর মেয়াদি অনার্স করবেন, মাস্টার্স না থাকলেও চলবে। এক্ষেত্রে যারা 4 বছর মেয়াদি শুধু অনার্স করবেন তারা এই 26টা সাবজেক্টে আবেদন করতে পারবেন। কিন্তু যারা ডিগ্রি পাস করেছেন তাদের অবশ্যই 2 বছর মেয়াদি মাস্টার্স লাগবে এই 26টা সাবজেক্টে। তার মানে 4 বছর মেয়াদি যারা অনার্স করেছেন তাদের মাস্টার্স না থাকলেও চলবে, তারা এখানে আবেদন করতে পারবেন এই 26টি সাবজেক্টে। এরপর যদি খেয়াল করি, এবং বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ, এখানে শর্ত আছে আপনার সর্বশেষ যে ডিগ্রি, সর্বশেষ কোনটা, ডিগ্রি হলে সর্বশেষ হচ্ছে 2 বছর মেয়াদী মাস্টার্স, আর যদি আপনি অনার্স পাস করেন 4 বছর মেয়াদী তাহলে এটাই হচ্ছে সর্বশেষ ডিগ্রি। তাহলে সর্বশেষ যে ডিগ্রিটা এখানে আপনার দ্বিতীয় বিভাগ থাকতে হবে, কমপক্ষে দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ থাকলে কিন্তু হবে না। এবং আপনার সমগ্র জীবনে একটার বেশি তৃতীয় শ্রেণীর বিভাগ গ্রহণযোগ্য হবে না, একটার বেশি গ্রহণযোগ্য হবে না। তাহলে কি হবে বলেন দেখি, এসএসসি এবং ইন্টার এই দুটা যে কোনো একটা আপনার তৃতীয় মানে থার্ড গ্রেড থাকলেও হবে, তবে অনার্স যেটা 4 বছর মেয়াদী অথবা 2 বছর মেয়াদী ডিগ্রি পর্যায়ে মাস্টার্স, এই দুটা পর্যায়ে আপনার দ্বিতীয় গ্রেড, কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, থার্ড গ্রেড থাকলে কিন্তু হবে না। আপনার কন্ডিশনগুলো কিন্তু ভাই বুঝতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা দেখি প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই যে দেখেন কোন কোন বিদ্যালয় পাবেন, দেখেন বিদ্যালয়গুলো দেখেন উচ্চ মাধ্যমিক এবং স্নাতক, এটা শুধু জেনারেল কলেজের জন্য। এখানে দেখেন কি লাগবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বা আইসিটি বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, 4 বছর অনার্স। পাশাপাশি কি লাগবে দেখেন, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার আইসিটি বিষয়ে স্নাতক ডিগ্রি, ওই যে 3 বছর মেয়াদী স্নাতক, সাথে কি লাগবে 2 বছর মেয়াদী মাস্টার্স লাগবে, দেখেন দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। তার মানে যারা অনার্স পাস করেছেন এই সাবজেক্টের উপর 4 বছর মেয়াদী তারা আবেদন করতে পারবেন, মাস্টার্স না হলেও চলবে। তবে যারা ডিগ্রি করেছেন তাদের অবশ্যই মাস্টার্স থাকতে হবে, এবং একটার বেশি কি নয়, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। এবং এখানেও শর্ত হচ্ছে বর্ণিত সর্বশেষ ডিগ্রিতে, অর্থাৎ সর্বশেষ ডিগ্রিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, এবং অন্যান্য ডিগ্রি যে কোনো একটাতে তৃতীয় শ্রেণী থাকলেও চলবে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। একইভাবে দেখেন যারা মাদ্রাসার টিচার হবেন, এখানেও কি একই কন্ডিশন, এখানেও একই কন্ডিশন আছে, একই কন্ডিশন। এরপর যারা প্রভাষক হবেন, ফিনান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, হ্যাঁ এই সকল সাবজেক্টে যারা হবেন, ফিনান্স, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, তারপর ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, এটা হচ্ছে শুধু জেনারেল কলেজের জন্য, এখানেও একই কন্ডিশন, 4 বছর মেয়াদী, আর যদি আপনি স্নাতক পাস করেন তাহলে 2 বছর মেয়াদী মাস্টার্স লাগবে, এবং সর্বশেষ যেটি আছে, সর্বশেষ যে ডিগ্রি স্নাতকোত্তর, স্নাতক অথবা যেটা হচ্ছে 2 বছর মেয়াদী মাস্টার্স, যারা ডিগ্রি পাস করেছেন তাদের সর্বশেষ ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণী কমপক্ষে থাকতে হবে, এবং সমগ্র জীবনে একটার বেশি নয়, একই কন্ডিশন। এরপর দেখেন প্রভাষক, ব্যবস্থাপনা, বিপণন, এগুলো কলেজে নিয়োগ পাবেন, এখানেও একই কাজ, একই কথা, 4 বছর মেয়াদী অনার্স, একই কন্ডিশন, আর ডিগ্রি পাস করলে মাস্টার্স 2 বছর মেয়াদী, পাশাপাশি সর্বশেষ ডিগ্রি দ্বিতীয় শ্রেণী, কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে, একটা বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। যারা প্রভাষক হবেন, আরবি প্রভাষক, তারা দেখেন এই যে আরবি প্রভাষক যারা হবেন তারা নিয়োগ পাবেন কোথায়, আলিম মাদ্রাসাগুলোতে, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা।
তো আরবি প্রভাষকের জন্য আপনি কোন কোন সাবজেক্টে পড়াশোনা করলে আরবি প্রভাষক হতে পারবেন? যারা বিভিন্ন শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে কামিল পাস করছেন, যে কোনো সাবজেক্টে কামিল পাস করছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে মাদ্রাসা আছে এখান থেকে কামিল ডিগ্রি অর্জন করেছেন, অথবা আল কোরআন ইসলামিক স্টাডিজে যারা পড়াশোনা করেছেন, ঠিক আছে, ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, আল হাদিস ইসলামিক স্টাডিজ, দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকা লিগাল স্টাডিজ, এই সকল বিষয় যারা পড়াশোনা করেছেন, পাশাপাশি যারা কামিল করেছেন বিভিন্ন সাবজেক্টের উপর, কোরআন, হাদিস, ফিকা, এই ধরনের বিভিন্ন সাবজেক্টের উপর করেছেন, তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কি লাগবে? কামিল পাস লাগবে। দেখেন আরবি বিষয়ে আর যারা আরবিতে পড়াশোনা করেছেন অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। দেখেন ভালো করে, স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। এবং সর্বশেষ ডিগ্রি ব্যতীত শিক্ষা জীবনের যে কোনো একটিতে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে। এটাও আগের মতোই কন্ডিশন, সর্বশেষ যে ডিগ্রি আছে সেখানে কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, কমপক্ষে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। তবে সমগ্র জীবনে একটা থাকলে চলবে। ভালো করে দেখেন একটু। এরপর দেখেন প্রভাষক আছে আরবি, যেটা শুধু কলেজের জন্য, মানে যেটা জেনারেল কলেজের জন্য, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক কলেজ, এগুলোতে একই কন্ডিশন। অবশ্যই এখানে আরবি বিষয়ে যারা, এখানে কিন্তু অন্যান্য পাশে পারবেন না, অবশ্যই এখানে সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ আরবি বিষয়ে আপনার স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, খেয়াল রাখবেন। ঠিক আছে, যদি ডিগ্রি করেন তাহলে 2 বছর মেয়াদী স্নাতকোত্তর লাগবে, অথবা শুধু 4 বছর মেয়াদী অনার্স থাকলেও চলবে, একই কন্ডিশন, একটা বেশি, তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়, এবং সর্বশেষ ডিগ্রি দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। এছাড়াও দেখেন প্রভাষক হাদিস বা কামিল, এখানেও দেখেন একই কন্ডিশন। এখানে এটা শুধু কামিল মাদ্রাসা নিয়োগ হবে, ভালো করে মনে রাখবেন, যারা হাদিসে পড়াশোনা করেছেন, হাদিসের টিচার হতে চান প্রভাষক, তারা কামিল মাদ্রাসা শুধু নিয়োগ পাবেন। এখানে কারা কারা পারবেন? এখানে সাবজেক্টগুলো আগের মতোই, আল কোরআন ইসলামিক স্টাডিজ, আল হাদিস ইসলামিক স্টাডিজ, দাওয়া ইসলামিক স্টাডিজ, আগের মতো আরবি প্রভাষকের মতো এখানে কন্ডিশন, একই কন্ডিশন। প্রভাষক তাফসির, এখানেও কি আরবি প্রভাষকের মতো একই কন্ডিশন, তবে তাফসিরে কিন্তু টিচার হবে শুধু কামিল মাদ্রাসায়। এরপর দেখেন প্রভাষক ফিকা, একই কন্ডিশন, তারা নিয়োগ পাবেন কামিল মাদ্রাসায়। এরপর প্রভাষক আদব যারা আছে আরবি সাহিত্যে, একই কন্ডিশন, এনারা নিয়োগ পাবেন কোথায়? কামিল মাদ্রাসায়। এরপর দেখেন প্রভাষক বাংলা এসএসসি ব্যবস্থাপনায় যারা ইনস্টিটিউট, কলেজ না কিন্তু ইনস্টিটিউট যারা আছেন, তাদের ইনস্টিটিউটে যারা নিয়োগ পাবেন, এখানে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর অনার্স ডিগ্রি লাগবে, অথবা এই যে 3 বছর মেয়াদী অনার্স ডিগ্রি সহ অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। আগের মতোই কন্ডিশন, সেম কন্ডিশন, কোনো পার্থক্য নেই। এই যে প্রভাষক ইংরেজি এইচএসসি ব্যবসায় ইনস্টিটিউট যেগুলো আছে, বিভিন্ন ধরনের ব্যবসা ব্যবস্থাপনার কলেজ ইনস্টিটিউট, এগুলোতেও একই কন্ডিশন। এরপর দেখেন প্রভাষক গণিত, এই যে ব্যবসায় ইনস্টিটিউট বা কলেজ যেগুলো আছে, একই কন্ডিশন। এরপর দেখেন প্রভাষক ব্যবস্থাপনা, এখানেও একই কন্ডিশন। এরপর দেখেন ইনস্ট্রাক্টর কৃষি, যারা ইনস্ট্রাক্টর টেকনিক্যাল কৃষি, তারা ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল ইনস্টিটিউট অথবা ডিপ্লোমা ইন ফিশারিজ ইনস্টিটিউট, এই দুইটা প্রতিষ্ঠানে তারা নিয়োগ পাবেন। অবশ্যই এখানেও একই কন্ডিশন, অবশ্যই স্নাতক অথবা সমমান থাকতে হবে, অবশ্যই স্নাতক অথবা সমমান। অর্থাৎ এখানে খেয়াল করেন, এই যে যারা ইনস্ট্রাক্টর হবেন তারা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, স্নাতকোত্তর না থাকলেও চলবে। এরপর দেখেন ইনস্ট্রাক্টর হচ্ছে প্রাণী এবং চিকিৎসা উৎপাদন, এই প্রাণী এবং চিকিৎসা উৎপাদনেও দেখেন একই কন্ডিশন। এই যে এই সমস্ত প্রতিষ্ঠানে এখানেও আপনি ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারবেন, স্নাতকোত্তর না হলেও চলবে। এখানে বলেই দিয়েছে স্নাতক অথবা সমমান, 4 বছর মেয়াদী থাকলে তো পারবেনই, তবে কমপক্ষে ডিগ্রি পাস থাকলেও হবে। ইনস্ট্রাক্টর দেখেন মৎস্য, এখানেও একই কন্ডিশন। ইনস্ট্রাক্টর কৃষি, এখানেও একই কন্ডিশন। ইনস্ট্রাক্টর বাংলা, এখানেও একই কন্ডিশন। হ্যাঁ, এখানে এগুলোতে আপনার ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন, তবে এখানে, তাই না? অথবা দেখেন, তবে এখানে দেখেন ইনস্ট্রাক্টর ইংরেজি যেটা আছে, ইনস্ট্রাক্টর ইংরেজি, ইনস্ট্রাক্টর বাংলা এবং ইনস্ট্রাক্টর ইংরেজি বিভিন্ন পদ আছে, এখানে অবশ্যই 4 বছর মেয়াদীর কি থাকতে হবে? অনার্স থাকতে হবে, অথবা 3 বছর মেয়াদী যদি আপনার ডিগ্রি থাকে অবশ্যই 2 বছর মেয়াদী মাস্টার্স যেটা স্নাতকোত্তর থাকতে হবে। ইনস্ট্রাক্টর ইংরেজি এখানেও 4 বছর মেয়াদী, অথবা 3 বছর মেয়াদী ডিগ্রি, 2 বছর মেয়াদী মাস্টার্স। এরপর দেখেন ইনস্ট্রাক্টর আছেন গণিত, পরিমিতি, পরিসংখ্যান, এখানেও একই কন্ডিশন, বাংলা ইংরেজির মতো। ইনস্ট্রাক্টর পদার্থ, এখানেও একই কন্ডিশন। ইনস্ট্রাক্টর রসায়ন, এখানেও একই কন্ডিশন। ব্যবস্থাপনা, এরপর দেখেন হিসাব বিজ্ঞান ইনস্ট্রাক্টর। তাহলে এই যে পদগুলো আপনারা দেখতে পারলেন, এখন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে কারা কারা কোন কোন সাবজেক্টে কিভাবে কি কি কন্ডিশন থাকলে আপনি আবেদন করতে পারবেন, কি কি কন্ডিশন না থাকলে আবেদন করতে পারবেন না। আশা করি আপনারা কলেজ পর্যায়ে টোটাল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন আপনাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সিলেবাস বিশ্লেষণ করা দরকার, কলেজের জন্য আসলে কি কি পড়া উচিত। দেখেন বাংলা টপিক, দেখেন এই যে টপিকগুলো আপনারা দেখতে পারতেছেন, এই টপিকগুলো থেকে কিন্তু সচরাচর পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর দেখেন বাংলার যে ব্যাকরণের যে টপিকগুলো আছে, লিখিত যেটা আছে সেটা তো দরকার নেই। এরপর দেখেন এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক, হ্যাঁ, এগুলো আপনাদের দরকার নেই।
এই যে ইংরেজি টপিকস দেখেন, ইংরেজি টপিকস কোনগুলো, এগুলো থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসে। এরপর যদি আমরা খেয়াল করি গণিতের টপিকস, খেয়াল করেন গণিতে কিন্তু এই যে অধ্যায়গুলো পড়লেই কিন্তু যথেষ্ট, এই অধ্যায়ের বাইরে কিন্তু আপনাদের পড়তে হয় না, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এরপর দেখেন এই যে বীজগণিতের বেশ কিছু টপিক আছে, তবে এখান থেকে আপনি বাদ দিবেন কোনগুলো, যেমন এগুলো আপনি বাদ দিতে পারেন, এগুলো আপনি বাদ দিতে পারেন, এগুলো মন চাইলে এগুলো থেকে মাঝে মাঝে দুই একটা প্রশ্ন আসে, তবে এগুলো চাইলেই আপনি বীজগণিত থেকে বাদ দিয়ে পড়তে পারেন, এগুলো না পড়লেও হবে, উপরের টপিকগুলো বীজগণিত থেকে পড়লেই যথেষ্ট। এরপর যদি আমরা খেয়াল করি জ্যামিতি, জ্যামিতি থেকে এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, তবে এখানে আপনি বৃত্ত, ঘনবস্তু বাদ দিতে পারেন, শুধু এই যে রেখাকোণ পড়লেন, ত্রিভুজ পড়লেন, চতুর্ভুজ পড়লেন, এতটুকু পড়লেই কিন্তু আপনাদের কলেজের জন্য যথেষ্ট, প্রিলির জন্য। বাংলাদেশ বিষয়গুলি দেখেন এই যে টপিকগুলো খুবই সিম্পল যে টপিক, একদম কি অল্প কিছু টপিক আপনাদের পড়লেই হয়ে যাবে বাংলাদেশ বিষয়গুলি। এই টপিকগুলো কিন্তু আপনারা সচরাচর পড়ে থাকেন অন্যান্য চাকরি পরীক্ষায়, এখানে একই টপিকগুলো পড়লেই কিন্তু আপনাদের হয়ে যাবে বাছাই করা। আন্তর্জাতিক দেখেন খুবই সুন্দর, অল্প কিছু টপিক এখানে বাছাই করা আছে, দেখেন এই যে টপিকগুলো দেখতে পারতেছেন। এবং বর্তমান যে বিশ্বে যে আলোচিত যে বিষয় বলি, এগুলো তো আপনাদের পড়তেই হবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। এরপর দেখেন কম্পিউটার এবং দৈনন্দিন বিজ্ঞান টপিকস, এখানে যদি কেউ মনে চায় যে আপনি পড়তে পারেন, অথবা আপনি স্কিপ করতে পারেন, এখান থেকে 2-4-5টা প্রশ্ন আসে, তো এই 2-4-5টা প্রশ্ন উত্তর যদি আপনি না দেন কোনো সমস্যা নেই, অন্যান্য সাবজেক্টগুলো আপনি ভালো করে দেন, বাকি যে 4টা সাবজেক্ট আছে এগুলো দিলেই হয়ে যাবে। এখন সবার মনে প্রশ্ন যে কিভাবে প্রস্তুতিটা শুরু করব। প্রস্তুতি শুরু করার জন্য অবশ্যই 35 থেকে 45তম বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো একটু ব্যাখ্যা করে পড়বেন, বিশ্লেষণ করে। এছাড়াও 12তম থেকে 18তম শিক্ষক নিবন্ধনের বিগত সালের যে প্রশ্নগুলো আছে, কোন কোন প্রশ্ন, স্কুল 2, এরপর স্কুল এবং কলেজ পর্যায়ে, এই 3 পর্যায়ের প্রশ্নগুলোই আপনাকে পড়তে হবে, কারণ স্কুলের প্রশ্ন স্কুল কলেজে আসে, কলেজের প্রশ্ন স্কুল 2 আসে, এই জন্য কি করতে হবে, সবগুলো পর্যায়ের প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে। এছাড়াও দেখেন বিগত যে প্রাইমারি যে প্রশ্নগুলো আছে 2018 থেকে 2024 সাল পর্যন্ত যে প্রাইমারি প্রশ্নগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখলেন, এখান থেকেও বেশ কিছু প্রশ্ন আপনি কমন পাবেন। এবং প্রতিদিনের পড়াশোনা অগ্রগতি আপনাকে পর্যালোচনা করতে হবে, যে গতকাল কি পড়েছি, আজকে কি পড়লাম, এবং এভাবে আপনার নিজের উন্নতিটাকে পর্যালোচনা করতে হবে, পড়াশোনা নিয়মিত করতে হবে এবং রুটিন তৈরি করতে হবে, অবশ্যই যেন আপনার একটা ব্যক্তিগত রুটিন থাকে। এরপর দেখেন বাংলা বিষয়ের জন্য কি কি পড়বো, টোটাল বিষয়টা দেখেন, নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বোর্ড বই, আর সাহিত্য থেকে প্রশ্ন তেমন যে কয়টা প্রশ্ন আসে, নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে বোর্ড বইটি আছে, এই বোর্ড বই যে কবি সাহিত্যিক যে কয়েকজন আছেন তাদের সাহিত্য জীবনীগুলো পড়লেই যথেষ্ট, আর বাইরে পড়তে হবে না। ইংরেজির জন্য যদি কেউ পড়তে চান, তাহলে এই যে ক্লাসরুম ইংলিশ গ্রামার, যে এমসিকিউ ইংলিশ গ্রামার বুকটা আছে, ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার বুক, বিদ্যাবাড়ির যে শ্রদ্ধেয় কর্ণধার এমআই প্রধান মুকুল স্যার আছেন, তার লেখা এই বইটি আপনি পড়তে পারেন। আর সাহিত্য থেকে প্রশ্ন আসে না, এটা আপনাদের পড়তে হবেও না। এছাড়াও গণিতের জন্য কি করতে পারেন, বেসিক যদি কেউ পড়তে চান, অবশ্যই সপ্তম থেকে দশম শ্রেণীর যে নবম শ্রেণীর যে পাঠ্য বই আছে গণিত, এটা পড়তে পারেন, অথবা গণিতের যে কোনো একটা শর্টকাট শেখার যে কোনো একটা বই আপনার কাছে যেটা সাবলীল মনে হয়, এই যে কোনো একটা বই আপনি এখান থেকে নিয়ে পড়তে পারেন। এছাড়াও দেখেন সাধারণ জ্ঞানের জন্য আপনি কি কি পড়বেন, সাধারণ জ্ঞানের জন্য এই যে বাজারে তো অনেক প্রকাশনী বইগুলো আছে, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা পড়লেন। কেউ যদি কম্পিউটার পড়তে চান, তাহলে কম্পিউটারের জন্য আপনার যে কোনো একটা ছোট একটা গাইড আপনি পড়তে পারেন, অথবা বিগত সালে বিসিএস এর যে প্রশ্নগুলো আছে কম্পিউটার থেকে, এই প্রশ্নগুলো পড়লেও হবে। কেউ যদি বিজ্ঞান পড়তে চান, তাহলে নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইটি আছে, একদম জেনারেল যে বইটি আছে, জেনারেল যে বিজ্ঞান, এটা পড়লেই যথেষ্ট, যদি কেউ পড়তে চান বিজ্ঞান এবং আইসিটি। আর না পড়লে কোনো সমস্যা নাই। আর অবশ্যই পড়তে হবে সাম্প্রতিক যে 2-3 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ পরীক্ষা যখন হবে তার আগের 2-3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনাকে পড়তে হবে। তো পাশাপাশি এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়মিত একটু চর্চা করবেন, এতে করে আপনাদের বেশ ভালোই উপকার পাবেন। তো যারা শিক্ষক নিবন্ধন প্রিলির জন্য প্রস্তুতি নিতে চান, সার্কুলারের আশায় বসে না থেকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যত দিন যাচ্ছে তত কি প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। 18তমতে আবেদন করেছিল প্রায় 18 লাখ প্লাস, 19তমতে আবেদন কিন্তু রেকর্ড ছাড়িয়ে যাবে, এটা আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, রেকর্ড ছাড়িয়ে যাবে। যেহেতু বয়স বাড়িয়েছে, তখন কিন্তু বয়স বাড়ায়নি, তখন ছিল কি 35ই ছিল। আচ্ছা, নিবন্ধনে তো 35, যদি কোনো কারণে কি হয় বয়স বাড়ায়, তাহলে কি হবে, তাহলে বুঝতেই পারতেছেন আরো বেশি কি হবে, এখানে প্রতিযোগিতা হচ্ছে। তো নিবন্ধনে আমরা জানি সকলেই যে 35 বছর বয়সে কি আবেদন করা যায়। তো আমরা সেটার জন্য অপেক্ষা না করে এখন থেকেই, আপনার বয়স এখন থেকেই, যারা অনার্স শেষ করেছেন, মাস্টার্স শেষ করেছেন,
তারা চাইলেই কিন্তু এখন থেকে আপনি একটা চাকরি নিশ্চিত করে পরবর্তী ধাপে আপনি অন্যান্য চাকরির দিকে ঝুঁকে যেতে পারেন। তো অবশ্যই এই ব্যাচটিতে আপনারা যুক্ত হতে পারেন। তো এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য বা যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য জানার জন্য আপনি এই যে হটলাইন নম্বরটি আমাদের দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, এই নম্বরে কি করতে পারেন, যোগাযোগ আপনি করতে পারেন এই হটলাইন নম্বরে। এছাড়া আমাদের যে অন্যান্য নম্বরগুলো আছে এই নম্বরগুলোতে আপনি যোগাযোগ করতে পারেন। এখানে যোগাযোগ করে আপনি যে আমাদের যে নিবন্ধন যে 22 নম্বর যে ব্যাচটি আছে এই ব্যাচে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনি এখান থেকে পেতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আপনি ভিজিট করলেন, এখানে আপনাদের জন্য ফ্রি সার্ভিস আছে, পাশাপাশি শিক্ষক নিবন্ধনের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সকল দিক নির্দেশনা এখানে আছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, নিয়মিত ভিজিট করবেন, এখানে শিক্ষক নিবন্ধন সম্পর্কে অনেক তথ্য শেয়ার করা হয়। আমাদের ইউটিউব চ্যানেল আছে, এখানেও শিক্ষক নিবন্ধন সম্পর্কে অনেক তথ্যবহুল ক্লাস কিন্তু আপনাদের দেয়া হয়। তো এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা 19তম শিক্ষক নিবন্ধন কলেজের জন্য পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ আবেদনের ক্ষেত্রে আমার যোগ্যতা আছে কিনা এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। এই যোগ্যতা আছে কিনা এটা যদি না জেনে আপনি আবেদন করেন তাহলে অনেক ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও কিন্তু আপনি সিটকে যাবেন। তো এজন্যই আজকের যে এই বিষয়গুলো যে ক্লাসটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য। তো এতক্ষণ যারা সময় দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।